সাথী বন্ধুগণ, পরিশেষে যেসব সাথী আজ অন্তরীণের অথবা কারাবাসের লাঞ্ছনা ও নির্যাতন ভোগ করিতেছেন, আপনাদের মারফত দিয়া আমি सुभाष जी वो जान हिंद आ गए है, नाज जिस पे हिंद को वो शान हिंद आ गए। सुभाष जी वो जान हिंद आ गए है, नाज जिस पे हिंद को वो शान हिंद आ गए। सुभाष जी सुभाष जी सुभाष जी। সুভাষচন্দ্র বসু ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক চিরস্মরণীয় কিংবদন্তি নেতা। ভারতের স্বাধীনতা অর্জন আন্দোলনে তিনি হলেন এক অতি উজ্জ্বল ও মহান চরিত্র, যিনি নির্বোধভাবে এই মহাসংগ্রামে নিজের সমগ্র জীবন উৎসর্গ করেন। তিনি আমাদের কাছে নেতাজি নামে পরিচিত। সুভাষচন্দ্র বসু পরপর দুবার ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়েছিলেন, কিন্তু মহাত্মা গান্ধীর সঙ্গে আদর্শগত সংঘাত, কংগ্রেসের বৈদেশিক ও অভ্যন্তরীণ নীতির প্রকাশ্য সমালোচনা এবং বিরুদ্ধ মত প্রকাশ করার জন্য তাকে পদত্যাগ করতে হয়। আমাদের ইতিহাস যতই এই বঙ্গ সন্তানকে অবহেলা করে চলুক, আমরা ভারতবাসী হয়ে যতটুকু আমরা নেতাজির সম্বন্ধে জানি, আমরা এটুকুই বুঝতে পারি যে আজ যদি না তিনি থাকতেন, ভারতকে হয়তো স্বাধীনতা পেতে আরো অনেক বছর অপেক্ষা করতে হতো। আজকের দিনে অর্থাৎ 23শে জানুয়ারি 1897 খ্রিস্টাব্দের ঠিক দুপুর 12টায় কটকের বিখ্যাত কায়স্থ পরিবারের জন্মগ্রহণ করেন আমাদের সকলের বীর নেতা নেতাজি সুভাষচন্দ্র বসু। ওনার মাতার নাম প্রভাবতী বসু। তিনি ছিলেন উত্তর কলকাতার হাটখোলা দত্তবাড়ির কন্যা, এবং পিতা জানকীনাথ বসু, যিনি ছিলেন দক্ষিণ 24 পরগনা জেলার বিখ্যাত মাহিনগড়ের বসু পরিবারের সন্তান। সুভাষচন্দ্র বসু ছিলেন তার পিতা মাতার 14 সন্তানের মধ্যে নবম তথা ষষ্ঠ পুত্র। তার বাবা জানকীনাথ বসু ছিলেন একজন সফল সরকারি আইনজীবী। তিনি ভাষা ও আইন সম্পর্কিত বিষয়ে অত্যন্ত সচেতন ছিলেন। তাদের পৈতৃক নিবাস ছিল ভারতের অধুনা পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ 24 পরগনা জেলার কোদালিয়া গ্রামে। 1902 সালে তিনি তার 5 বড় ভাইয়ের সাথে কটকের প্রোটেস্ট্যান্ট ইউরোপীয় স্কুলে ভর্তি হন। ষষ্ঠ শ্রেণী পর্যন্ত তিনি বিদ্যালয়টিতে পঠন পাঠন করেন। বিদ্যালয়টিতে সমস্ত শিক্ষাদানের মাধ্যম ছিল ইংরেজি। বেশিরভাগ শিক্ষার্থী ইউরোপীয় বা মিশ্রিত অ্যাংলো ভারতীয় ও ভারতীয় বংশোদ্ভূত ছিলেন। পাঠ্যক্রমটিতে ইংরাজি সঠিকভাবে লিখিত ও কথ্য, লাতিন, বাইবেল, সহবত শিক্ষা, ব্রিটিশ ভূগোল এবং ব্রিটিশ ইতিহাস অন্তর্ভুক্ত ছিল। কোনো ভারতীয় ভাষা শেখানোর ব্যবস্থা ছিল না। তাই তো তিনি ওনার 5 ভাইকে অনুসরণ করে 1909 সালে 12 বছর বয়সে কটকের রাভেনাস কলেজিয়েট স্কুলে ভর্তি হয়। এখানে বাংলা ও সাংস্কৃতিক শেখানো হতো এবং পাশাপাশি বাড়িতে সাধারণ গৃহীত না হওয়ায় হিন্দু ধর্মগ্রন্থ যেমন বেদ ও উপনিষদ সম্পর্কে পাঠদান করা হতো। যদিও পাশ্চাত্য শিক্ষার তৎপরতা অব্যাহত ছিল, তবুও তিনি ভারতীয় পোশাক পরতেন এবং ধর্মীয় ভাবনা চিন্তার সাথে জড়িত ছিলেন।
ব্যস্ততা সত্ত্বেও সুভাষচন্দ্র বসু পড়াশোনায় মনোযোগ, প্রতিযোগিতা ও পরীক্ষায় সফল হওয়ার ক্ষেত্রে দক্ষতা প্রদর্শন করতে সক্ষম হয়েছিলেন। তিনি 1912 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ে পরিচালিত ম্যাট্রিক পরীক্ষায় দ্বিতীয় স্থান অর্জন করেন। সুভাষচন্দ্র বসু আবারও তার 5 ভাইকে অনুসরণ করে 1913 সালে কলকাতার প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন। দর্শনকে অধ্যয়ন বিষয় হিসাবে নির্বাচিত করেন ও ক্যান্ট, হেগেল, বের্গসন ও অন্যান্য পাশ্চাত্য দার্শনিকদের সম্পর্কে পড়াশোনা করেন। এর 1 বছর আগে হেমন্ত কুমার সরকারের সাথে বন্ধুত্ব করেন, যিনি ছিলেন সুভাষের অত্যন্ত অন্তরঙ্গ ও আধ্যাত্মিক আকুলতার সঙ্গী। সিভিল সার্ভিস পরীক্ষায় ভালো নাম্বার পেয়ে তিনি প্রায় নিয়োগপত্র পেয়ে যান, কিন্তু বিপ্লব সচেতন দৃষ্টিভঙ্গি নিয়ে সেই নিয়োগ প্রত্যাখ্যান করেন। এই প্রসঙ্গে তিনি বলেছিলেন, কোন সরকারের সমাপ্তি ঘোষণা করার সর্বশ্রেষ্ঠ পন্থা হলো তা থেকে নিজেকে প্রত্যাহার করে নেওয়া। এই সময় অমৃতসর হত্যাকাণ্ড ও 1919 সালের দমনমূলক রাওলাট আইন ভারতীয় জাতীয়তাবাদীদের বিক্ষুব্ধ করে তুলেছিল। ভারতে ফিরে সুভাষচন্দ্র স্বরাজ নামক সংবাদপত্রে লেখালেখি শুরু করেন এবং বঙ্গীয় প্রদেশে কংগ্রেস কমিটির প্রচারের দায়িত্বে নিযুক্ত হন। তার রাজনৈতিক শুরু ছিলেন বাংলার মহান জাতীয়তাবাদের প্রবক্তা দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। 1934 খ্রিস্টাব্দের বর্মার মান্দালয়ের জেলে বন্দী থাকা অবস্থায় সুভাষচন্দ্র বসু গুরুতর অসুস্থ হয়ে পড়েন। ব্রিটিশ সরকার তাকে এক শর্তে মুক্তি দিতে রাজি হন যে ভারতের কোনো ভূখণ্ড না ছুঁয়ে তিনি যদি বিদেশে কোথাও পাড়ি দেন তবে মুক্তি পাওয়া যাবে। সুভাষচন্দ্র ইউরোপে যাওয়া হেনস্থা করে ও ভিয়েনা পৌঁছান। 2 বছর চিকিৎসাধীন থাকার সময় অবসরে তিনি 2টি বই লেখার সিদ্ধান্ত নেন। তার আত্মজীবনী ইন্ডিয়ান পিলগ্রিম আর ইন্ডিয়া স্ট্রাগল ফর ফ্রিডম। এই সময় তার পাণ্ডুলিপি টাইপ করার জন্য এক অস্ট্রিয়ান মহিলা এমিলি সেঙ্কেল তাকে সাহায্য করেন, যিনি পরবর্তীকালে তার সচিব হন। এমিলি সেঙ্কেল কখনো ভারতে আসেননি, কিন্তু বৃহত্তর বসু পরিবার ও নেতাজির সহযোগীদের সঙ্গে তার চিরকাল যোগাযোগ ও সুসম্পর্ক ছিল। 1921 সালের 16 জুলাই 24 বছর বয়সী সুভাষচন্দ্র বসু ইংল্যান্ড থেকে ফিরে ভারতের বম্বেতে পাড়ি দেন এবং অবিলম্বে গান্ধীর সঙ্গে সাক্ষাতের আয়োজন করেন। সে সময় 51 বছর বয়স্ক গান্ধী অসহযোগ আন্দোলনের নেতৃত্ব দিচ্ছিলেন, যা পূর্ববর্তী বছরে ভারতের সমাজে আলোড়ন সৃষ্টি করেছিল এবং পরবর্তী কয়েক দশকের মধ্যে ভারতকে স্বাধীনতার পথে নিয়ে গিয়েছিল। গান্ধী বম্বেতে অবস্থান করেছিলেন এবং সেদিন বিকালেই বসুর সাথে দেখা করতে সম্মত হন। অনেক বছর পরে এক লেখায় এ সাক্ষাৎকার বিবরণে তিনি লেখেন, তিনি গান্ধীকে প্রশ্নবাণে জর্জরিত করেছিলেন। তার মতে গান্ধীর লক্ষ্য অস্পষ্ট ও তা অর্জনের জন্য তার পরিকল্পনা সুচিন্তিত ছিল না। গান্ধী এবং বসু প্রথম সাক্ষাৎই আন্দোলনের উপর সম্পর্কে ভিন্ন মত পোষণ করেন। গান্ধী অহিংসা আন্দোলন সম্পর্কে ছিলেন অপসীন, তবে বসুর মতে ঔপনিবেশিক শক্তির বিরুদ্ধে যে কোনো উপায় গ্রহণযোগ্য ছিল। তার পরিণতির প্রশ্নে ভিন্ন মত পোষণ করেন। সুভাষচন্দ্র বসু একনায়কতান্ত্রিক শাসনের প্রতি আকৃষ্ট ছিলেন, কিন্তু গান্ধী পরিপূর্ণভাবে তার বিপরীত অবস্থান নেন। ঐতিহাসিক গর্ডনের মতে গান্ধী অবশ্য বসুকে বাংলায় কংগ্রেস ও ভারতীয় জাতীয়তাবাদের নেতা C.R. দাসের পথে পরিচালিত করেন এবং তার মধ্যে বসু তার কাঙ্ক্ষিত নেতা খুঁজে পান। চিত্তরঞ্জন দাস গান্ধীর চেয়ে বেশি নমনীয় ও
চরমপন্থায় প্রতি বেশি সহানুভূতিশীল ছিলেন, যা সে সময়ে বাংলায় বসুর মতো আদর্শবাদী তরুণদের আকৃষ্ট করেছিলেন। চিত্তরঞ্জন সুভাষচন্দ্রকে জাতীয়তাবাদী রাজনীতিতে প্রবেশ করান। সুভাষচন্দ্র পরবর্তী প্রায় 20 বছর ভারতীয় জাতীয় কংগ্রেসের রাজনীতির সাথে জর্জরিত ছিলেন। 1928 সালের ডিসেম্বরের শেষের দিকে বসু কলকাতায় ভারতীয় জাতীয় কংগ্রেসের বার্ষিক সভার আয়োজন করেন। তার সবচেয়ে স্মরণীয় ভূমিকা ছিল কংগ্রেস স্বেচ্ছাসেবক বাহিনীর জেনারেল অফিসার কমান্ডিং হিসেবে। এর কিছুদিন পরে সুভাষচন্দ্র বসুকে পুনরায় গ্রেপ্তার করা হয় এবং আইন অমান্য আন্দোলনের জন্য জেলে পাঠানো হয়। এরপর 1930 সালে তিনি কলকাতার মেয়র নির্বাচিত হন। 1930-এর দশকের মাঝামাঝি সময় সুভাষচন্দ্র বসু ইউরোপ ভ্রমণ করেন। এ সময় বিভিন্ন ভারতীয় ছাত্র ও বেনিতো মুসলিনি সহ অন্যান্য ইউরোপীয় রাজনীতিবিদদের সাথে দেখা করেন। তিনি দলীয় সংগঠন এবং কমিউনিজম ও ফ্যাসিবাদের প্রয়োগ পর্যবেক্ষণ করেন। এই সময় তিনি তার দ্য ইন্ডিয়ান স্ট্রাগল বইয়ের প্রথম অংশ রচনা করেন, যাতে 1920 থেকে 1934 সালে ভারতের স্বাধীনতা আন্দোলনের বিবরণ রয়েছে। 1934 সালে লবণ সত্যাগ্রহ বন্ধ করলে তিনি ও বিঠলভাই প্যাটেল ইউরোপ থেকে সুভাষচন্দ্র প্যাটেল ইস্তাহার দেন। 1938 সালে সুভাষচন্দ্র বসু ভারতীয় জাতীয় কংগ্রেসের সম্পর্কে তার অভিমত সম্বন্ধ বলেন যে রাজনৈতিক স্বাধীনতা লাভ এবং একটি সমাজতান্ত্রিক শাসন প্রতিষ্ঠার দিবামাত্রিক উদ্দেশ্য নিয়ে বৃহত্তর সাম্রাজ্যবাদ বিরোধী ফ্রন্টে সংগঠিত হওয়া উচিত। 1938 সালে অবধি সুভাষচন্দ্র জাতীয় পর্যায়ের নেতায় পরিণত হয়েছিলেন এবং কংগ্রেস দলের সভাপতি হিসেবে মনোনয়ন গ্রহণ করতে সম্মত হন। তিনি ব্রিটিশ সরকারের বিরুদ্ধে বল প্রয়োগ সহযোগী শর্তহীন স্বরাজের পক্ষে অবস্থান গ্রহণ করেন। এর ফলে তার সাথে মোহনদাস গান্ধীর সংঘাত সৃষ্টি হয়, যিনি প্রকৃতপক্ষে বসুর সভাপতি পদের বিরোধিতা করেন। ফলশ্রুতিতে ভারতীয় জাতীয় কংগ্রেস দলটি বিভক্ত হয়ে যায়। 1939 সালের 22 জুন বসু ভারতীয় জাতীয় কংগ্রেসের অভ্যন্তরে নিখিল ভারত ফরওয়ার্ড ব্লক সংগঠিত করেন, মূলত বামপন্থী রাজনৈতিকদের মজবুত করার লক্ষ্যে। কিন্তু এর প্রধান শক্তি ছিল তার নিজের রাজ্য বাংলায়। শুরু থেকে সুভাষচন্দ্র বসুর একনিষ্ঠ সমর্থক মুথুরি রামালিঙ্গম থেভার ফরওয়ার্ড ব্লকে যোগ দেন। একই বছরের 6 সেপ্টেম্বর বসু যখন মাদুরাই গিয়েছিলেন, তখন তার অভ্যর্থনার উদ্দেশ্যে মাথুরামালিঙ্গম একটি বিশাল র্যালির আয়োজন করেন। তিনি বিশ্বাস করতেন যে স্বাধীন ভারতের অত্যন্ত 2 দশক পর্যন্ত তুরস্কের কামাল আতাতুর্কের অনুরূপ সমাজতান্ত্রিক একনীয়তন্ত্র প্রয়োজন। 1941 সালে সুভাষচন্দ্রকে গৃহবন্দী করা হয়। এ সময় সিআইটি তার বাড়ি নজরদারিতে রাখে। তবুও তিনি আফগানিস্তান এবং সোভিয়েত ইউনিয়ন হয়ে জার্মানিতে পালাতে সক্ষম হন। পালানোর কয়েকদিন আগে তিনি নিঃসঙ্গ থাকার অজুহাতে ব্রিটিশ রক্ষীদের সাথে দেখা করা এড়িয়ে চলেন এবং লম্বা দাড়ি রাখেন। 1941 সালের 16 জানুয়ারি গভীর রাতে পালানোর সময় তিনি পাঠনদারদের বেশভূষা ধারণ করেন, যাতে কেউ তাকে চিনতে না পারে। 1941 সালের 17 জানুয়ারির রাতে কলকাতায় তার এলগিন রোডের বাড়ি থেকে ব্রিটিশদের নজরদারি এড়িয়ে তার ভাগ্নে শিশির কুমার বসুকে সঙ্গে নিয়ে সুভাষচন্দ্র বসু পালাতে সক্ষম হন। তারা পালিয়ে তৎকালীন বিহার রাজ্যে গোমহর রেলওয়ে স্টেশনে পৌঁছান। তারপর সেখান থেকে তিনি আফগানিস্তান হয়ে জার্মানি পাড়ি দেন। 1943 সালে জার্মানি ভারতের স্বাধীনতা অর্জনে সাহায্য করতে পারবে না বুঝতে পেরে সুভাষচন্দ্র বসু জাপান চলে যান।
তিনি জার্মান ডুবোজাহাজ U-180 করে মাদাগাস্কার দক্ষিণ পূর্ব অঞ্চলে পৌঁছান, যেখানে তাকে বাকি পথ পাড়ি দেওয়ার জন্য জাপানি ডুবোজাহাজ I-29 স্থানান্তর করা হয়। এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধে দুটি ভিন্ন নৌবাহিনীর দুটি ডুবোজাহাজের মধ্যে ঘটা একমাত্র বেসামরিক ব্যক্তির স্থানান্তর। আজাদ হিন্দ ফৌজের প্রথম দায়িত্ব ছিল পূর্ব ভারতীয় সীমান্তের মণিপুরের দিকে জাপানি আগ্রাসনের সহায়তা করা। জাপানিরা আরকোনে হামলার সময় এবং একই সাথে ইম্ফল ও কোহিমার দিকে আগ্রাসনের সময় আজাদ হিন্দ ফৌজের বিশেষ কাহিনী বাহাদুর গ্রুপ শত্রু রেখার পেছনে বিভিন্ন অপারেশনের অংশ নেয়। জাপানিরা 1942 সালে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ দখল করে নেয় এবং এর এক বছর পর সেখানে লেফটেন্যান্ট কর্নেল A.T. লেগেনান্থনকে গভর্নর জেনারেল করে অস্থায়ী সরকার ও আজাদ হিন্দ ফৌজ প্রতিষ্ঠিত হয়। একটু এর আগের ইতিহাসটা জেনে নিচ্ছি। সামরিক প্রতিকূলতার মুখোমুখি হয়েও সুভাষচন্দ্র বসু আজাদ হিন্দ আন্দোলনের প্রতি সমর্থন বজায় রাখতে সক্ষম হন। 1944 সালের 4 জুলাই বার্মায় ভারতীয়দের এক সমাবেশে আজাদ হিন্দ ফৌজের অন্য একটি ভাষণ প্রদানের সময় তার সবচেয়ে বিখ্যাত উক্তিটি উচ্চারিত হয়, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। এবং এর মাধ্যমে তিনি ভারতের জনগণকে ব্রিটিশ রাজ্যের বিরুদ্ধে লড়াইয়ে যোগ দেওয়ার আহ্বান জানান। আজাদ হিন্দ ফৌজের সৈন্যরা অস্থায়ী সরকার আরজি হুকুমত আজাদ হিন্দের অধীনে ছিল। সেই সরকার নিজস্ব মুদ্রা, প্রাকৃতিক আদালত এবং সিভিল কোড উপস্থাপনা করে এবং অক্ষ শক্তির 9টি তৎকালীন রাষ্ট্র জার্মানি, জাপান, ইটালি, সামাজিক তন্ত্র প্রজাতন্ত্র, জার্মানি নিয়ন্ত্রিত ক্রোয়েশিয়া, চীন, বার্মা, মাংচুকুকু, জাপান নিয়ন্ত্রিত ফিলিপিন একে স্বীকৃতি দেয়। এই রাষ্ট্রগুলোর মধ্যে 5টি অক্ষ শক্তির অধীনে প্রতিষ্ঠিত। এই সরকার 1943 সালের নভেম্বর মাসে পর্যবেক্ষক হিসেবে তথাকথিত বৃহত্তর পূর্ব এশিয়া সম্মেলনে অংশগ্রহণ করে। এই অপারেশনের সময় 1944 সালের 6 জুলাই সিঙ্গাপুর থেকে আজাদ হিন্দ রেডিও কর্তৃক সম্প্রচারিত একটি বক্তৃতায় সুভাষচন্দ্র বসু মহাত্মা গান্ধীকে জাতির পিতা বলে সম্বোধন করেন এবং স্বাধীনতা যুদ্ধের জন্য তার আশীর্বাদ ও শুভেচ্ছা কামনা করেন। এই প্রথম গান্ধীকে এমন সম্বোধন করা হয়। এই দুই শহর দখল করার দীর্ঘ প্রচেষ্টায় জাপানি সম্পদ ক্রমাগত হ্রাস পেতে থাকে ও পরিশেষে অপারেশন ইউগো ব্যর্থ প্রমাণিত হয়। তবুও আজাদ হিন্দ ফৌজ বার্মায় ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীর বিরুদ্ধে মেইকেটিলা, মান্দালয়, বাগো, মাউন্ট পেপো ইত্যাদি অঞ্চলে গুরুত্বপূর্ণ কিছু যুদ্ধে অংশগ্রহণ করে। যাই হোক, রেগানুর পতনের সঙ্গে সুভাষচন্দ্র বসুর সরকার একটি কার্যকর রাজনৈতিক সত্তা হিসেবে অস্তিত্ব হারিয়ে ফেলে। ভারতীয় জাতীয় সেনাবাহিনী অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি মূলত গড়ে উঠেছিল জাতীয়তাবাদী নেতা রাসবিহারী বসুর হাতে 1943 খ্রিস্টাব্দে। রাসবিহারী বসু এই সেনাবাহিনীর দায়িত্ব সুভাষচন্দ্র বসুকে হস্তান্তর করেন। একটি আলাদা নারী বাহিনী রানী লক্ষ্মীবাই কমব্যাক সহ এতে প্রায় 85,000 সৈন্য ছিল। এই বাহিনীর কর্তৃত্ব ছিল প্রাদেশিক সরকারের হাতে, যার নাম দেওয়া হয় মুক্ত ভারতের প্রাদেশিক সরকার, আরজি হুকুমত আজাদ হিন্দ। এই সরকারের নিজস্ব মুদ্রা, আদালত ও আইন ছিল। অক্ষ শক্তির 9টি দেশ এই সরকারকে স্বীকৃতি দান করে। INA-এর সৈন্যরা জাপানিদের আরকান ও মেইকেটিলার যুদ্ধে সাহায্য করে। ঐতিহাসিকদের মতে 1945 সালের 18 আগস্ট সুভাষচন্দ্র বসুকে বহনকারী জাপানি বিমান জাপান শাসিত ফোর্ট সোমায় বিধ্বস্ত হওয়ার পর আগুনে দগ্ধ হয়ে বসুর মৃত্যু ঘটে। তবে তার
অনেক অনুগামী, বিশেষত বাংলায়, সে সময় ঘটনাটি অস্বীকার করে এবং এমনকি কখনো তার মৃত্যু সম্পর্কিত পরিস্থিতি ও তথ্য অবিশ্বাস করে। তার মৃত্যুর কয়েক ঘন্টার মধ্যেই বহু ষড়যন্ত্র তত্ত্ব আবির্ভূত হয় এবং দীর্ঘকাল এগুলোর উপর তার মৃত্যু সম্পর্কে বিভিন্ন কল্পকাহিনী জীবিত রেখেছে। তবে তিনি আমাদের কাছে, অর্থাৎ বাঙালির কাছে, চিরকাল অমর হয়ে রয়ে গিয়েছে। নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো বীর ভারত মাতার সন্তানরা হয়তো অনেক কমই জন্মাবে এই বাংলাদেশে, কিন্তু ওনার মতো বীর সন্তানদের আজকের দিনে সব থেকে বেশি প্রয়োজন, যারা মানুষের স্বার্থে, মানুষের পাশে, মানুষের সাহায্যে সব সময় মানুষের পাশে এসে দাঁড়াবে। তাই তো আজ নেতাজির জন্মদিনে তোমাকে জানাই সালাম।